দেখো তোমাদের পড়ানো হয়েছিল এই যে এই পর্যন্ত পড়ানো হয়েছিল যে কিভাবে তোমরা হইলো গ্রুপ এবং পর্যায় বের করবা কোনো একটা মৌলের, এই যে এগুলা চার চার, তার মানে হইলো গ্রুপ কত পর্যায় কত এরকমভাবে বের করা। এই পর্যন্ত শেখানো হয়ে গেছে। আজকে আমরা দেখব এই ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি এই জিনিসটা। তো এটার মধ্যে দুইটা মেইন পয়েন্ট বলবো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি কি করা যাচ্ছে, যে কোনো একটা ইলেকট্রন পর্যায় সারণীতে কোন অবস্থায় আছে, কত নম্বর পর্যায়ে আছে এটা নির্ণয় করা যাচ্ছে, কত নম্বর গ্রুপে আছে এইটা নির্ণয় করা যাচ্ছে। তো একটা বৈশিষ্ট্য পাইলাম, ইলেকট্রন বিন্যাসের ফলে কি উপকার পাইতেছি, মৌলগুলো কয় নম্বর পর্যায়ে আছে, কয় নম্বর গ্রুপে অবস্থান করতেছে, এটা সুন্দরভাবে বের করা যাচ্ছে। আবার যে সকল মৌলে বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, সে সকল মৌলে একই গ্রুপ অবস্থান করবে, এই গ্রুপগুলো বুঝতে পারতেছি। আর হইলো বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকমের হবে, এখানে ওগুলো কিছু না। তো আমরা এখান থেকে কী বুঝতে পারতেছি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কত নম্বর পর্যায়ে থাকবে, কত নম্বর গ্রুপে থাকবে সুন্দর মতো নির্ণয় করতে পারতেছি। তার ফলে এই মৌলটার অবস্থানটা খুব সুন্দরভাবে নির্ণয় করা ফেলা যায় ঝামেলা ছাড়া। আর কোনো মৌলে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটা হইলে ওই মৌলটা কী করবে, সাধারণত ওই একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। আর যখন হইলো একটা ইলেকট্রন এই যে যদি বেশি থাকে, যেমন ধরো এই যে একটা ইলেকট্রন বেশি থাকলে তো ত্যাগ করতেছে, একটা ইলেকট্রন যদি কম থাকে, যেমন এই ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শর্টেজ আছে, 3p6 হইলে এটা পূর্ণ হয়ে যাবে। তো একটা ইলেকট্রন শর্টেজের জন্য এই একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কে পজিটিভ হইতেছে, এখান থেকে সোডিয়াম প্লাস হইতেছে, এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হইলো, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হইলো। আর এখানে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হইলো, কে প্লাস হবে কে মাইনাস হবে এই জিনিসটা আমরা সুন্দর মতো বুঝতে পারতেছি এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো দুইটা কাজ করতে পারতেছি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে পারতেছি, আবার হইলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, কত পজিটিভ হবে কত নেগেটিভ হবে এই জিনিসটাও বুঝতে পারতেছি। আর এই পর্যায় সারণীর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি ছিল, হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের শেষ কক্ষপথে হইলো বা প্রথম কক্ষপথ, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেন একটা অধাতু, তো অধাতুগুলোকে আমরা কোন সাইডে লিখি, এই যে পর্যায় সারণী দেখে আসছি, এই যে এগুলো কি বাম সাইডে, এগুলো কি ধাতু বলতেছি, বাম সাইডের এগুলা সব ধাতু, মৃৎক্ষার ধাতু, এগুলো হলো ধাতু। আস্তে আস্তে যত ওইদিকে যাবে, যত এইদিকে যাবে তত কি এগুলো অধাতুর মধ্যে পড়ে যাবে। আর এইটা তো নিষ্ক্রিয় গ্যাস, এগুলো কিন্তু অধাতুর মধ্যে পড়তেছে। তো এই যে অধাতুর লাইন, আমি যদি এই হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের অধাতুই, হাইড্রোজেন যেহেতু একটা অধাতু, তাহলে হাইড্রোজেনকে 17 নম্বর গ্রুপে দেওয়া উচিত ছিল, যাদের একটা ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে মাত্র একটা, এই যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1s1। এখন বলতে পারো যে একটা ইলেকট্রন আছে, আরেকটা যদি ইলেকট্রন দিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত, 1s2 হয়ে যেত, প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে যেত। প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন পূর্ণ হয়ে যেত। তাহলে ও যেহেতু একটা ইলেকট্রন শর্টেজ থাকে কার, এই যে 17 নম্বর গ্রুপে যারা আছে, ফ্লোরিনের 9টা ইলেকট্রন আছে, আর একটা হইলে 10টা হয়ে যায়। তারপর হলো ক্লোরিনের 17টা আছে, আর একটা হইলে 18টা হয়ে যায়। তো এদের একটা শর্টেজ, হাইড্রোজেনেরও কি একটাই শর্টেজ আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কি হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। হাইড্রোজেন যে একটা ইলেকট্রন ত্যাগ করার বৈশিষ্ট্যটা কার, ত্যাগ করতে চায় না কিন্তু ইলেকট্রন হইলো ত্যাগ করতে হয়, দেখা যায় যে ওর কাছ থেকে সবাই মাইরে ধরে ইলেকট্রনটা নিয়েই যায়। তো হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে কোন গ্রুপ, প্রথম গ্রুপে, যেমন সোডিয়াম ত্যাগ করতেছে, লিথিয়াম ত্যাগ করতেছে, পটাশিয়াম ত্যাগ করতেছে। লিথিয়ামটা আগে হবে, মরিয়াম পিটাবো এখন। লিথিয়াম ত্যাগ করতেছে, সোডিয়াম ত্যাগ করতেছে, পটাশিয়াম ত্যাগ করতেছে। তো প্রথম গ্রুপে যারা আছে এরাই ত্যাগ করতেছে, এই যে হাইড্রোজেনটাও হাইড্রোজেন প্লাস হয়, হাইড্রোজেনটাও হাইড্রোজেন প্লাস হইতেছে। তো এইখান থেকে দেখে বুঝতে পারতেছি ধাতুগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যের সাথে এই আমার হাইড্রোজেনের বৈশিষ্ট্যটা অনেকটা মিলা যাচ্ছে। যে প্রথম গ্রুপে যে ধাতুগুলো আছে, হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে, হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধর্মগুলোর সাথে মিলে যাচ্ছে, যেমন এই যে ইলেকট্রন ত্যাগ করার ধর্মটা ক্ষার ধর্মের মৌলগুলোর সাথে মিলে যাচ্ছে। হাইড্রোজেন ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথেও মিলে যায়। এই যে 17 নম্বর গ্রুপের মৌল কি, যেমন একটা লাগবে, হাইড্রোজেনকে আমি চাইলেই 17 নম্বর গ্রুপেও ফেলাই দিতে পারতাম, ফ্লোরিন ক্লোরিন এই গ্রুপের সাথেও ফেলাই দিতে পারতাম, এই গ্রুপের সাথেও ফেলাই দিতে পারতাম। তো ফালাই নেই কেন, কারণ এটার অধিকাংশ ধর্মটা গ্রুপ 1-এর সাথে মিলা যায়।
এই যে গ্রুপ 1 নম্বর গ্রুপের সাথে মিলে যাচ্ছে জন্য এইকে 1 নম্বর গ্রুপে দিলাম, এইটাই। কিন্তু এটা কোনো ক্ষার ধাতু না। 1 নম্বর গ্রুপে যেগুলো আছে এগুলো সব ক্ষার ধাতু। এই যে সোডিয়াম ক্ষার ধাতু, লিথিয়াম ক্ষার ধাতু, পটাশিয়াম ক্ষার ধাতু, এগুলোর মধ্যে হাইড্রোজেন ক্ষার ধাতু না হওয়া সত্ত্বেও এটাকে 1 নম্বর গ্রুপে দিছি। এখন আসতেছি হিলিয়ামের কথা। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এই 1s2 ইলেকট্রন বিন্যাস থাকে হলো 2 নম্বর গ্রুপে, 2 নং গ্রুপ। যেমন বেরিলিয়াম 1s2 2s2, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2। তাহলে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন না থাকে কাদের, যারা 2 নম্বর গ্রুপে থাকে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইজনই কি আছে, এই বেরিলিয়াম আর হলো ম্যাগনেসিয়াম। দেখি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম দুইজনই কি 2 নম্বর গ্রুপের মধ্যে আছে না, এই যে 2 নম্বর গ্রুপের মধ্যে আছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম দুইজনই 2 নম্বর গ্রুপে আছে। তাহলে হিলিয়ামেরও এই গ্রুপেই হওয়ার কথা ছিল, যেহেতু হিলিয়ামেরও 1s2 2টা ইলেকট্রনই আছে, তাহলে এরও এই গ্রুপে হওয়ার কথা ছিল। কিন্তু এই গ্রুপের ধাতুগুলোকে বলতেছি মৃৎক্ষার ধাতু, মানে এই গ্রুপের ধাতুগুলো হলো মৃৎক্ষার ধাতু, এদের মাটিতে পাওয়া যায়। হিলিয়ামকে আবার মাটিতে পাওয়া যায় না, হিলিয়ামকে গ্যাস আকারে পাওয়া যায়। হিলিয়ামকে পাওয়া যায় কি গ্যাস আকারে, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের বৈশিষ্ট্যের সাথে হিলিয়ামের বৈশিষ্ট্যটা বেশি মিলে যায়। এর ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো হয় না। যেমন মৃৎক্ষার ধাতু ম্যাগনেসিয়াম, এরা কি তীব্র তড়িৎ ধনাত্মক, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করবেই। ম্যাগনেসিয়ামের পরে যে আছে ক্যালসিয়াম, এরাও কি তীব্র তড়িৎ ধনাত্মক, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করবেই। কিন্তু হিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, এরকম করতে চায় না। ব্যতিক্রম হয় হিলিয়াম 2+ যেটা আছে, এটাকে বলা হয় আলফা কণা, এটা হইতে পারে। বাট সবসময় হিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করতে চায় না। হিলিয়াম চায় যে যেরকম আছে এরকমই থাকবে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে চায় না, তাহলে এটাকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলা যাচ্ছে। তাহলে গ্রুপ 18তে না দিয়ে আমরা কোথায় এইটাকে হলো গ্রুপ 2 নম্বর গ্রুপে না দিয়ে 18 নম্বর গ্রুপ, যেখানে নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যের সাথে বেশি মিলা যায় ওইখানে দিছি। 3 নম্বর পয়েন্ট সি, ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি। এটা হলো গতকালকে পড়ানোর সময় বলে দিছি। ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি এইখানে না আট করে, এই যে এই জায়গায় যেখানে আট করার কথা ছিল ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট, ল্যান্থেনাইট এখানে আট করে না করে এখানে করছি, এখানে না করে এখানে লিখছি। এটা লিখছি কারণ কি, এটা যদি এই পুরো শাড়িটা, এই যে পুরো শাড়িটা যদি মাঝখানে বসাই দিতাম, তাহলে মাঝখানে অনেকগুলো জায়গা ফাঁকা থেকে যেত। মাঝখানে অনেকগুলো জায়গা ফাঁকা থেকে গেলে দেখতে সুন্দর দেখাইতো না। তো সৌন্দর্য রক্ষার জন্য আমরা এইখানে এরকম করছি। এই যে মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, কাজে পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি মৌলগুলো সারণীর নিচে আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে। এখন আসতেছি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কিছু কিছু ধর্ম আছে, যেগুলা ধাতব ধর্ম, অধাতব ধর্ম। তারপর হইলো পর্যায় পরমাণুর আকার, আকৃতি, ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি, এই যে ইলেকট্রন আসক্তি আছে, আর আছে কি তড়িৎ-ঋণাত্মকতা, এই যে এগুলো আছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমগুলো তো ইজি অনেক, যে এগুলো কীরকম বলবো। প্রথমে দেখি ধাতব ধর্মগুলো কী কী। চকচক করবে, ধাতুগুলোকে চকচক করবে। আঘাত করলে ধাতব শব্দ করবে। ধাতব শব্দগুলো কীরকম, টুং টাং শব্দ করবে। তাপ পরিবহন করবে, বিদ্যুৎ পরিবহন করবে। এগুলো হলো ধাতুর বৈশিষ্ট্য। যারা এইরকম এই বৈশিষ্ট্যগুলো মেনে চলে তাদেরকে বলবো আমরা ধাতু। আর আধুনিক সংজ্ঞা অনুসারে কি বলবো, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় কি ধাতু বলতেছি। যারা একটা ইলেকট্রন ত্যাগ করে, এই লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হইতে পারছে, তাহলে লিথিয়ামকে কী বলবো আমরা, একটা ধাতু বলবো। যে যত দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে সে তত বেশি ধাতু, বা ধাতব ধর্মটা তার তত বেশি। এই যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। তারপর আসতেছে অধাতব ধর্ম। সেই অধাতব কীভাবে চিনবো, চকচকে করছো ধাতু, এটা চকচকে না। আঘাত করলে ধাতব শব্দ করছে, এখন ধাতব শব্দ করবে না। তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতো, আর এটা হলো তাপ এবং বিদ্যুৎ পরিবহন করবে না। এই বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝবো আচ্ছা এগুলো অধাতু। আধুনিক সংখ্যা কি, যেগুলো হলো ধাতুগুলো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে আর অধাতুগুলা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই যে অধাতু,
যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলতেছি অধাতু। এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। যেমন উদাহরণ দিলাম ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস তড়িৎ ঋণাত্মক আয়নে পরিণত হইল। যে যত সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এই যে যত সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতুর ধর্ম তত বেশি হবে। আচ্ছা, তারপর তাহলে ধাতু আর অধাতু বাম সাইডের গুলা, পর্যায় সারণীর বাম সাইডের গুলা যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো হলো ধাতু ধরলাম। আর ডান সাইডে যেগুলো আছে এই যে ক্লোরিন, ফ্লোরিন, এই জিনিসগুলোকে বললাম অধাতু। তাহলে মাঝখানেরগুলো কি? মাঝখানেরগুলা ধাতু অধাতু দুইটাই হইতে পারে। যে সকল মৌল কোনো ধাতু বা অধাতুর মতো আচরণ করে, দুইটার মতো আচরণ করতে পারে, ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে, তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়। যেমন সিলিকন একটা অপধাতু, এটা ধাতুও হইতে পারে অধাতুও হইতে পারে, দুইটাই হইতে পারে। তবে সিলিকন সবসময় দেখা যায় যে সমযোজী বন্ধন গঠন করার প্রতি বেশি আগ্রহী হয়। সিলিকন পলিমারও গঠন করতে পারে। এখন আসতেছি পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। পরমাণুর আকার আর পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমাদের এখান থেকে একটু বেশি জানতে হবে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা হলো সিকিউতে আসে। এতক্ষণ যা পড়ে আসছি এগুলো হলো হালকা পাতলা সিকিউতে আসতে পারে। এখন যা পড়তেছি এই যে এটা সিকিউতে আসবে। তোমরা বললো ধরো এইটা হলো দুইটা, দ্বিতীয় পর্যায়, এটা হইলো তৃতীয় পর্যায়, এইটা হইলো চতুর্থ পর্যায়। তো দ্বিতীয় পর্যায়ে কক্ষপথ কয়টা? এখানে কক্ষপথ যত পর্যায় তত কক্ষপথ, তাহলে এখানে কক্ষপথ হইলো দুইটা। তারপর তৃতীয় পর্যায়ে এখানে কক্ষপথ হইলো তিনটা, এখানেও কক্ষপথ, চতুর্থ পর্যায়ে কক্ষপথ হইলো চারটা। তো আমাদের বের করতে হবে, যদি বলে যে এই মৌল এই দুইজনের মধ্যে কার হইলো আকার ছোট বড়। যেমন ধরো তোমার এখানে বলে দিলাম আমি সোডিয়াম বললাম, তারপর এই জায়গায় বললাম আমি সোডিয়ামের পর কি আছে? ম্যাগনেসিয়াম, তারপর আছে হইলো এখানে অ্যালুমিনিয়াম আছে, তারপর আছে হইলো সিলিকন। এখন এইটাই এই সামনে এখানে বিশ্লেষণ করি। দেখি সোডিয়ামেরও দুইটা কক্ষপথ আছে, ম্যাগনেসিয়ামেরও দুইটা, অ্যালুমিনিয়ামেরও এইখানে হলো আসলে দুইটা কক্ষপথ না, এদের তিনটা কক্ষপথ আছে। ধরো দুইটা কক্ষপথ আছে যাদের, তাদের ধরতেছি। দুইটা কক্ষপথ আছে লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, মাঝখানে বোরন হবে, বোরন, কার্বন। আচ্ছা, তো লিথিয়ামের এটারও দুইটা কক্ষপথ, এটারও দুইটা কক্ষপথ, এটারও দুইটা কক্ষপথ, সবার হইলো দুইটা কক্ষপথ। এটা হইলো দ্বিতীয় পর্যায়ে বুঝাইতেছি, দ্বিতীয় পর্যায় কক্ষপথ। যেহেতু এখানে দুইটা কক্ষপথ আছে তাহলে এর প্রথম কক্ষপথ এটাকে যদি আমি বাইরে আট করি, দেখো প্রথম কক্ষপথে তো দুইটা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এইটারও যদি ভিতরে কক্ষপথ আট করি, দুইটা ইলেকট্রন আছে, এখানে আরও দুইটা ইলেকট্রন আছে, এখানে ভিতরেরটা দুইটা, তিনটা ইলেকট্রন আছে এরকমভাবে। কার্বনের ক্ষেত্রে ভিতরে 1 2 1 2 3 4। তো এই চিত্র দেখা কি বুঝতেছো? দেখো এখানে দুইটা ইলেকট্রন, মাঝখানে তো নিউক্লিয়াস আছে, সবার মাঝখানে নিউক্লিয়াস আছে। তো প্রথম কক্ষপথ সবারই দেখো, প্রথম কক্ষপথটা দুইটা করে ইলেকট্রন আছে, কারোর মধ্যে ভিন্ন নাই। প্রথম কক্ষপথ এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রনই আছে, কারোর ভিন্ন নাই। তো এই দুইটা ইলেকট্রন কেন্দ্রের উপর আকর্ষণ করতেছে, তাহলে এই প্রথম কক্ষপথ দিয়ে কোনো পার্থক্য হবে না, এই তিনজনের মধ্যে প্রথম কক্ষপথ দিয়ে পার্থক্য হবে না। দেখো দ্বিতীয় কক্ষপথে এইটার দ্বিতীয় কক্ষপথ এখানে ইলেকট্রন আছে একটা, এখানে ইলেকট্রন আছে দুইটা, এখানে ইলেকট্রন আছে তিনটা, এখানে ইলেকট্রন আছে চারটা। তো একটা ইলেকট্রন কেন্দ্রকে যত জোরে টানবে, দুইটা ইলেকট্রন তার চেয়ে বেশি জোরে টানবে, তিনটা ইলেকট্রন তার চেয়ে আরও বেশি জোরে টানবে, চারটা ইলেকট্রন আরও বেশি জোরে কেন্দ্রের উপর আকর্ষণ করবে। কেন্দ্রে কী আছে? পজিটিভ আসছিল, আর বাইরে কী আছে? ইলেকট্রন নেগেটিভ। যদি ইলেকট্রন বেশি দেই তাহলে কী হবে? বেশি ইলেকট্রন কেন্দ্রকে আকর্ষণ করবে। কেন্দ্রকে বেশি ইলেকট্রন আকর্ষণ করলে তখন সাইজটা কী হয়ে যাবে? আস্তে ছোট হয়ে যাবে সাইজটা। যদি কম ইলেকট্রন থাকে, যেমন এটা একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন কেন্দ্রকে আকর্ষণ করলে বেশি সাইজ ছোট হয় না, এটা সাইজটা মোটামুটি বড়ই আছে। দুইটা ইলেকট্রন আকর্ষণ করছে দুই দিক থেকে, এই জন্য দেখা গেছে কি সাইজটা আগেরটার চেয়ে এটার সাইজ কি ছোট হয়ে গেছে। তারপর এইখানে তিনটা ইলেকট্রন টানতেছে, ফলে সাইজটা আরও ছোট হয়ে গেছে।
4টা ইলেকট্রন টানতেছে জন্য সাইজটা আরও ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানকার চিত্র দেখা 3 নম্বরে আসি। 3টা কক্ষপথ যাদের আছে এদের কথা। 3টা কক্ষপথ, প্রথম কক্ষপথ তো ফিল আপ আছে, দ্বিতীয় কক্ষপথও ধরো ফিল আপ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমি যেহেতু এখানে ধরে নিতেছি যে তৃতীয় কক্ষপথ, তার মানে প্রথম 2টা কক্ষপথ ফিল আপ আছে সবার। এই যে সেম জিনিসটা আমি যদি সব জায়গায় দিই, এখানে দিলাম, এখানে দিলাম, সবার ভিতরে 2টা কক্ষপথ ফিল আপ আছে। তৃতীয় কক্ষপথ এটাকে ধরলাম আমরা সোডিয়াম, এটাকে ধরলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা হলো সিলিকন। তো এইখান থেকে কি বুঝতেছি, যেহেতু সোডিয়াম শেষ কক্ষপথে খালি একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এখানে একটা ধরলাম 2টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামে 1টা 2টা 3টা ইলেকট্রন আছে, সিলিকনে 1টা 2টা 3টা 4টা এরকম ইলেকট্রন আছে। সোডিয়াম যেহেতু 11, এই যে দেখো হিসাব করে দেখো 11 12 13 14, হিসাব করে করে দেখবা, দেখো এখানে কয়টা, 2টা আর 8টা 10টা ইলেকট্রন হয়ে গেছে। আর সোডিয়ামের শেষ কক্ষপথে এখানে 11টা ইলেকট্রন হইল। তো এখন আসতেছি যে আবার ওই সেম কাহিনী, একটা ইলেকট্রন যতটুকু আকর্ষণ করবে 2টা ইলেকট্রন কি তার থেকে বেশি আকর্ষণ করবে, ফলে এইটা চেয়ে এইটা সাইজটা কি হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, ছোট সাইজ হয়ে গেল। 3টা ইলেকট্রন আরও বেশি আকর্ষণ করবে, ফলে আরও ছোট হয়ে গেল। 4টা ইলেকট্রন কেন্দ্র থেকে আরও আকর্ষণ করবে এই নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসে পজিটিভ দেখবো, আর ইলেকট্রনগুলো কি নেগেটিভ। আমরা জানি কি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, কেন্দ্রে হলো পজিটিভ নিউক্লিয়াস আর চারপাশে হলো নেগেটিভ ইলেকট্রন পজিটিভ নিউক্লিয়াসকে কি আকর্ষণ করবে, যত আকর্ষণ করবে তত এই সাইজটা কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। দেখো আগে একটা ইলেকট্রন আকর্ষণ করতে জন্য সাইজটা বড়ই ছিল, যখন ইলেকট্রন সংখ্যা বাড়তেছে সাইজ আস্তে আস্তে ছোট হইতেছে, কারণ ইলেকট্রনের কেন্দ্রের উপর আকর্ষণটা বেশি থাকবে, ফলে সাইজ ছোট হইতে থাকবে। এটা বুঝতে পারছো যে এইখান থেকে বাম থেকে যত ডান দিকে যাচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আকারগুলো কমতেছে, যে বাম থেকে যত ডানে যাচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আকারগুলো কমতেছে। সেম জিনিস এইটাও, এখানে হলো 4টা হবে, জাস্ট 4টা। তো 4টার জন্য প্রথমে 1টা 2টা 3টা 4 নম্বরে 1টা আছে, তারপর এটার হলো 4 নম্বরে থাকবে হলো 2টা, এটার 4 নম্বরে থাকবে হলো 1টা 2টা 3টা, এটার 4 নম্বরে থাকবে 1টা 2টা 3টা 4টা, এই 4টা থাকবে। তো এটার চতুর্থ কক্ষপথে কী আছে, পটাশিয়াম, তারপর হলো ক্যালসিয়াম, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, তারপর হলো স্ক্যান্ডিয়াম 21, তারপর হলো টাইটানিয়াম ভ্যানেডিয়াম, টাইটানিয়াম 22। তো এইখানে দেখো ইলেকট্রন সংখ্যা যত বাড়তেছে তত কি কেন্দ্রের উপর আকর্ষণ বাড়বে, আকর্ষণ বাড়লে আকার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন তোমার যদি আমি কম্পেয়ার করতে বলি যে তুমি উপর থেকে নিচে আসলে কি হইতেছে, এখানে উপর থেকে যত নিচে আসতেছে, একদম সিম্পল কথা যদি এখন ফাইনালি কনক্লুড করতে চাই, তাহলে উপর থেকে নিচে আসলে আকার বাড়ে, যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়তেছে, কক্ষপথ সংখ্যা বাড়লে হলে আকার বাড়বে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। কেন ছোট হয় ওইটা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম, যে কেন ছোট হইতেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ফলে কেন্দ্রের উপর আকর্ষণ বাড়তেছে, ফলে আকারটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি যদি কম্পেয়ার করতে বলি, এই যে প্রথমটাকে, এইটা এই লিথিয়াম নাও আর হইলো এই সিলিকন নাও, এই লিথিয়াম আর এই সিলিকন, এই দুইজনের মধ্যে বিশ্লেষণ করে তুমি আমরা বলো যে কার আকারটা বড়।
তো তুমি দেখা চোখে দেখে এইখানে দেখা যদি মনে করতে পারো আচ্ছা লিথিয়ামের আকারটা একটু সাইজে বড়ই হয়ে আছে, এইখানে লিথিয়ামের আকারটা বড়ই দিছে, এটা আর্ট করতে ভুল করছে, বইয়ের আর্ট করাটা ভুল হয়েছে। লিথিয়ামে দুইটা কক্ষপথ আছে, এই যে লিথিয়ামে দুইটা কক্ষপথ, লিথিয়ামে দুইটা কক্ষপথ আছে। আর এখানে সিলিকনে আমার আছে হলো তিনটা কক্ষপথ। দুইটা কক্ষপথের চেয়ে তিনটা কক্ষপথ অলওয়েজ বড় হবে, অলওয়েজ বড় হবে যত যাই হোক। দুইটা কক্ষপথের চেয়ে তিনটা কক্ষপথ অলওয়েজ বড়ই হবে। আচ্ছা এখন যদি আমি আবার সোডিয়ামের সাথে এই যে টাইটানিয়ামের কথা চিন্তা করি, দেখো সোডিয়ামের থেকে কিন্তু টাইটানিয়ামকে ছোট দেখাইছি, ঠিক আছে? এই যে দেখো সোডিয়ামের থেকে টাইটানিয়ামটা আকারে ছোট দেখাইতেছে না? তো সোডিয়ামে কয়টা কক্ষপথ আছে? তিনটা কক্ষপথ আছে। টাইটানিয়ামে কয়টা কক্ষপথ আছে? চারটা কক্ষপথ আছে। অবশ্যই তিনটা কক্ষপথের চেয়ে চারটা কক্ষপথ সব সময় বড়ই হবে যত কিছুই হোক। তিনটা কক্ষপথের চেয়ে চারটা কক্ষপথ সবসময় বড়ই হবে, ঠিক আছে? এই জিনিসটাই হলো আমাদের বোঝার জিনিস, তোমরা বুঝে বুঝে বের করবা। আর এখান থেকে একটু ব্যতিক্রম জিনিসগুলো আছে, যেমন এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে সোডিয়াম প্লাস বড় নাকি সোডিয়াম বড়। এই জিনিসটা আমি আজকে দেখাইতেছি না, আজকে যতটুকু পড়াইছি এতটুকুই, এইটা নেক্সট দিন দেখাবো সোডিয়াম প্লাস বড় নাকি এই মাইনাস শুধু সোডিয়াম বড়। এই প্লাস মাইনাস দিয়ে হইলো আকার বিশ্লেষণ করতে বলে। যা বুঝাইছি এইটা কেমিস্ট্রি এতটুকু পর্যন্ত থাকবে। আর তারপর আসতেছি আমরা ফিজিক্স। ফিজিক্স আমরা পড়ে ফেলছিলাম মহাকর্ষ অভিকর্ষ বল এর এই পর্যন্ত পড়া শেষ হয়েছিল, যে কত হয়ে গেছে এই সূত্রগুলো বুঝাই দিয়েছিলাম যে এই সূত্র কীভাবে হয়েছিল, জি প্রাইম বাই জি এর মান কীরকমভাবে হয়েছে। আচ্ছা তারপর আরও এতদূর পর্যন্ত পড়ানো হয়েছিল। পুলির একটা ম্যাথ পড়ানো হয়েছিল সহজ পুলি। আমরা এখন কঠিন পুলি যেটা ছিল এই যে এই পুলির ম্যাথটা আমরা দেখব। এই পুলির ম্যাথটা দেখার জন্য আমরা এখান থেকে মাঝখান থেকে পেজ নিয়ে নেই। দেখো এই যে এই ছবিটা নিয়ে রাখলাম, এই ছবিটা থেকে আমরা এখন ম্যাথ করব। ছবিটায় দেখো এক সাইডে 10 কেজি দেওয়া আছে, এই জিনিসটাকে আমরা লিখে নিলাম M1 এর মান 1 কেজি 10 কেজি, আর M2 এর মান ধরলাম আমরা 5 কেজি, আর এইখানে M3 এর মান ধরলাম আমরা 1 কেজি 1 কেজি। এই বস্তুটার ভরও 1 কেজি। তো সুতা দিয়া যখন আমার এইখানে বস্তুটা এরকমভাবে ঝুলানো আছে, এক সাইডে বেশি এক সাইডে কম, তো তোমরা দেখে এখান থেকে বুঝতে পারতেছো এই 10 কেজি ভরের বস্তুটা এইখানে 1 কেজি আর হলো 5 কেজি, মোট কত হয়? এই পাশে ধরে নিলাম এই দুইজন মিলা 6 কেজি হইতেছে, আর এইখানে আছে 10 কেজি। তো অবভিয়াসলি এই দিকেই বস্তুটা পইরা যাবে, সুতার টানটা এই দিকেই টান খাবে বেশি, সুতা এই দিকেই আসবে, ত্বরণটা এই দিকেই হবে, সব কিছু এই দিকে হবে ত্বরণ। এগুলো কি বোঝা যাচ্ছে যে আর এই দিকের টানটাই হবে কি বেশি টান হবে, আর এই দিকের টানটা কম হবে, টান কম, এই দিকের টানটা বেশি। গতকালকে সুতা ধরে দেখাই দিছিলাম যে এক জায়গায় ধরো তুমি টান দিতেছো এই দিক থেকে, তুমি ধরো এই দিক থেকে টান দিতেছো, ঠিক আছে? তো এইটা যদি সরাসরি এর কাছে টান পড়তো তাইলে কি হইতো? তাইলে পুরা সুতার মধ্যে সিঙ্গেল একটা টান থাকতো টি। কিন্তু মাঝখানে আরেকজন ধৈরা রাইখা এই টানটা কি কমাই দিছে, মাঝখানে এই যে ধৈরা রাখছে, ফলে কি এইখানে যতটুকু টান দিছিলাম ধরো 100 নিউটন টান দিছি, ও মাঝখানে ধরে রাখার কারণে কি 20 নিউটন টান কমে গেছে। এখন ও ফিল করতেছে কত? 80 নিউটনের টান ফিল করতেছে। বুঝছো এটা এরকম। তো এখন আমরা এখান থেকে সূত্র বানাবো, এটার জন্য 3টা সূত্র আসবে। M3 এর মান 1 কেজি ধরে নিই। এটার জন্য 3টা সূত্র বানানোর আগে আমরা আগে ধরে নিতেছি এই দিকের টান বল, ওজন কোন দিকে কাজ করতেছে। দেখো M1G এইটাকে হইলো ওজন, এই ওজনটা এর নিচে দিয়ে কাজ করতেছে। M2G এই যে M2G এই ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে।
আর ওজন যেদিকে কাজ করতেছে, টান সবসময় তার উল্টা দিকে কাজ করে, টান এই দিকে কাজ করতেছে, এই টানটা হলো বেশি টান, T1। একটু হ্যালো, আসসালামু আলাইকুম। না আন্টি, ভার্সিটি ছিল, অটো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বাসায় আছে। পড়বে কখন? পড়বে কই? আইডিবি? হ্যালো, হ্যালো, হ্যাঁ আন্টি, কথা শোনা যায়নি মাঝখানে। মানে কিসের জন্য যাবেন? ইউজড আইফোন আন্টি কার জন্য কিনবেন? আপনার? তাইলে একটু একদিন টাইম দেন। কারণ হলো এই যে আমি সেনা থেকে কেনা সাপোর্ট করি না, হলো ইয়া থেকে, বসুন্ধরা থেকে কিনলে আপনার বেশি ভালো হবে, ওয়ারেন্টি পাবেন। সেনা থেকে আপনি দেখে ফেলছেন যে এইটা কোনটা কিনবেন? কথা হয়েছে কোনো? না, বাজেট কত ওইটা বলেন, তাহলে আমি দেখতেছি। তাইলে আন্টি আমার মতে আইফোন ঠিক হবে না। ওইটা যেটা পাবেন ওইটা হলো ওল্ড মডেলের পাবেন। তাইলে আন্টি 10 মিনিট পর ফোন দিই, একটা ক্লাস নিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, কপি কলার এই ম্যাথটার মধ্যে দুই দিকে সব কিছু দেওয়া আছে। এই দিকে টানটা হইলো T1, এই টানটা হইলো বেশি টান। আর এই দিকের টানটা হইলো T2। এই টানটা কম। কেন কম হয়েছে? কারণ এই যে এই বস্তুটা 1 কেজি ভরের বস্তু, এই যত বলে টান দিছে তার মধ্যে কিছু টান কি শেষ করে দিছে, কিছু টান কমায় দিছে। এটা কি বুঝছো? কিছু টান এটা কমাই দিছে। আচ্ছা, তো টান কমাই দিলে এই দিকের টানটা বেশি হইতেছে আর এই দিকের টানটা কম হইতেছে। এখন আমরা ধরতেছি ত্বরণ, আমরা বুঝতেছি কি ওজন দেখে, ভরগুলো দেখে বুঝতেছি এইদিকে 10 কেজি, এইদিকে 5 কেজি। ত্বরণের মানটা এইদিকেই আছে, ত্বরণের মানটা এইদিকে আছে। কারণ হলো বস্তু ভারী দিকেই পড়ে যাবে, যেহেতু কপি কল দেওয়া, কোনো কিছু দিয়ে আটকায় দেওয়া নাই। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম সূত্র বসাইতেছি। প্রথম সূত্র ওই আগেরটার মতো সেমই বসাবো। এই দিকেরটার জন্য হিসাব করি, এই দিকে কোনটা বেশি? অবভিয়াসলি এই দিকে যেহেতু পড়ে যাচ্ছে, নিচের দিকেই পড়ে যাচ্ছে, তাহলে নিচের দিকেরটা বেশি। M1G থেকে টান বলটা বিয়োগ করলাম, T1 বিয়োগ করলে বাকি থাকবে কি এখান থেকে? ত্বরণটা। এইটার ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, এই আগেরটার মতোই। জাস্ট আগেরটার মধ্যে দুইটা টি কি সমান ছিল, এখানে দুইটা টি হলো সমান না, একটা T1 একটা হলো T2। কারণ টানটা চেঞ্জ হয়ে গেছে মাঝখানে, এই বস্তুটার কারণে টানটা চেঞ্জ হয়ে গেছে। এইদিকে ওজন বেশির জন্য ওজন বলটাকে আগে রাখলাম, বড়টা আগে রাখলাম। আর এইখানে ওই টানটা হলো ছোট আসছে প্রথম দিকের ক্ষেত্রে। তারপর এই ডান পাশের ক্ষেত্রে, এটা হলো প্রথম দিকের ক্ষেত্রে বা বাম পাশের ক্ষেত্রে, বাম পাশের জন্য, বাম পাশের জন্য ওজন বেশি টান বলের চেয়ে, তাহলে ওজনটাকে আগে দিলাম, তারপর টান বলটা বিয়োগ করলাম। তাহলে বাকি যে বল থাকে ওইটুকের কারণে কি হবে? ত্বরণ পাবে, ধরো বল পাবে, ওইটুকের কারণে ত্বরণ পাবে, বল পাবে, এইটা ধরে নিলাম। তো এইটা আমার 1 নম্বর সমীকরণ। তারপর হলো 2 নম্বর সমীকরণটা। 2 নম্বর সমীকরণ এই যে ডান পাশের জন্য, ডান
পাশের জন্য। ডান পাশের জন্য কোনটা বেশি বলো তো? এই ক্ষেত্রে বস্তু তো আর নিচের দিকে পড়ে যাচ্ছে না, নিচের দিকে পড়তেছে না, এখানে টানই বেশি, কারণ এইদিকে বল বেশি থাকার কারণ, এই যে এইদিকে বল বেশি থাকার কারণে এইদিকেই পড়ে যাচ্ছে, তাইলে এইদিকে টানটা বেশি, ওজনের থেকে এইদিকে টান বেশি, ঠিক আছে, ওজনের থেকে এইদিকে টানটা বেশি, এই জন্যই তো সুতা এইদিকে এসে পড়তেছে। তো এইদিকে কোনটা বেশি, যেটা বেশি ওইটাকে আগে লিখি আমরা, T2টা বেশি, T2কে আগে লিখলাম, মাইনাস M2G সমান সমান এই যে ওজনটা বিয়োগ করলাম, এইখানে টান বলটা বেশি, ওজন কম, M2A। এটার ত্বরণ কতটুকু হবে, এটা কতটুকু ত্বরণে উপরে উঠবে, এ ত্বরণে এইদিকে আসবে, উপরে উঠে আসছে, ওই ত্বরণটা লিখলাম। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। দুইটা সমীকরণ পেয়ে গেছি, লাস্ট সমীকরণ আরেকটা বাকি আছে। লাস্ট সমীকরণ একটা, তাইলে এখন তুমি যদি এইভাবে চিন্তা করো, এই মাঝখানে বস্তুটা কোন দিকে যাবে, মাঝখানে বস্তুটা এই কী করতেছে, T1 বলে এইদিকে টানতেছে, T2 বলে ওইদিকে টানতেছে, ধরলাম দুই দিকে টান পড়তেছে না, এইদিকে পড়তেছে, ধরো 10 কেজির জন্য এইদিকে টান পড়তেছে, 5 কেজির জন্য এইদিকে টান পড়তেছে, তাহলে এই 10 কেজির টান থেকে 5 কেজির টানটা যদি আমি বিয়োগ করি, তাহলে এর মধ্যে কী পরিমাণ টান এইদিকে পড়তেছে এটা বের হয়ে যাবে না? তো জিনিসটা বোঝার জন্য আরও এরকমভাবে বলা যায় যে এইদিকে ধরো 10 কেজি দিলাম, 10 কেজি এই দিক বরাবর টানতেছে, 5 কেজির কারণে এই দিক বরাবর হালকা একটু টান খাইতেছে, তাহলে 10 কেজির জন্য ধরলাম 100 নিউটন বল প্রয়োগ হইতেছে এই দিকে, 5 কেজির জন্য 50 নিউটন বল প্রয়োগ হইতেছে এই দিকে, তাহলে এই 100 নিউটন এইদিকে 50 নিউটন এইদিকে ক্যান্সেল হয়ে এটার মধ্যে কি থেকে যাচ্ছে দেখো তো, 50 নিউটন বল কোন দিকে থেকে যাচ্ছে, এইদিকে 50 নিউটন বল থেকে যাচ্ছে। তো এইটার এইদিকে যে বল থাকবে ওই বলের কারণে এইটাও ত্বরণ ঘটবে, তো ওইটাই আমরা বের করতেছি, বাম দিকের টান মাইনাস ডান দিকের টান, যেহেতু এই টানটা বড় ছিল আর এই টানটা ছোট ছিল, তাহলে বড় টানটা থেকে ছোট টানটা বিয়োগ করলাম, তাহলেই পেয়ে যাবো আমরা M3A, এই বস্তুটারও ত্বরণ পেয়ে যাবো। M3 এই বস্তুটার উপর কী পরিমাণ বল অবশিষ্ট আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, এই যে আমার 3টা সমীকরণ বের হয়েছে। এখন আমরা এই 3টা সমীকরণ বের করাটাই মেইন, 3টা সমীকরণ বের করলে তারপর আমরা কাজ করে ফেলতে পারবো। দেখবো এখন 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ হলো M1G মাইনাস T1 মাইনাস 2 নম্বর সমীকরণটা, এই যে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করতেছি, T2 মাইনাস M2G এত সমান সমান M1A মাইনাস M2A, এই যে সমীকরণ বিয়োগ করলাম। এখন দেখো M1G মাইনাস T1 প্লাস T2 মাইনাস M2G সমান সমান M1A মাইনাস M2A। M1G আর মাইনাস M2G একসাথে রাখতেছি, মাইনাস কমন নিলাম, দেখো T1, তাইলে এই মাইনাস এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি মাইনাস T1টা প্লাস T1 হয়ে যাচ্ছে, আর এখানে প্লাসেরটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস T2। এরকম, তো এত সমান সমান M1A মাইনাস M2A লেখা যায়। তাহলে T1 মাইনাস T2 এর পরিবর্তে আমরা কি জানিয়ে আসছি দেখো তো, এই যে M3A জানিয়ে আসছি, T1 মাইনাস T2 এর পরিবর্তে M1G মাইনাস M2G মাইনাস M3A সমান সমান M1A মাইনাস M2A। এইটাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে M1G মাইনাস M2G সমান সমান M1A মাইনাস M2A প্লাস M3A। তো এই জায়গা থেকে পুরাটা থেকে আমরা কি কমন নিতেছি, ধরো A কমন নিয়ে রাখতেছি, তাহলে কি থাকে M1 মাইনাস M2 প্লাস M3, আর এইখান থেকে M1 মাইনাস M2 ইন্টু G লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা এই সাইডে লিখি, A সমান সমান লেখা যাচ্ছে কি M1 মাইনাস M2 G ডিভাইড বাই M1 মাইনাস M2 প্লাস M3।
এটা গুণ ছিল, এই সেটা এনে ভাগ করে দিছি জাস্ট। তাহলে এইখান থেকে যেহেতু আমরা সব কিছুর ভর জানি, সুতরাং ত্বরণের মানটা আমরা এখন বের করে ফেলতে পারি ইজিলি। M1 এর মান ছিল 10 কেজি, M2 এর মান ছিল 5 কেজি, জি এর মান আমরা জানি 9.8, 10 মাইনাস 5 যোগ 1, এইটা। এখন এইটা দিয়ে ভাগ করে দিব, অ্যান্সার বের হয়ে যাবে, ত্বরণের মান বের হয়ে যাবে। ত্বরণের মান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। একবার যদি তুমি ত্বরণের মান জানো, ত্বরণের মানটা তুমি যে কোনো সমীকরণে বসাইলা। ধরো ত্বরণের মানটা আমি প্রথম সমীকরণে বসাই দিলাম, তাহলে আমি এই M1 জানি, A জানি, M1 জানি, G জানি, T1 এর মানটা বের হয়ে গেছে। আবার এর মানটা 2 নম্বর সমীকরণে বসাই দিবা, দেখবা T2 এর মান বের হয়ে গেছে। T1 আর T2 দুইটাই পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। চাইছিল কি কি আমাদের কাছে? T1 চাইছে, T2 চাইছে, আর A এর মান চাইছে। যেহেতু A এর মান বের করে 1 নম্বর সমীকরণে বসাইলে T1 পাওয়া যাব, আবার এর মান 2 নম্বর সমীকরণে বসাইলে T2 পাওয়া যাবে। কাজ শেষ আমাদের। এটাই আমাদের অ্যান্সার। মানগুলো বের করতে হবে, আর লম্বা করলাম না। আর আমরা দেখবো এখন একটু হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের মধ্যে এই যে এই ম্যাথটা ছিল, যেটা আমাদের তেপান্ন, এই যে, তো এইটার নিচে এই ম্যাথটা করতেছি আমরা। বাংলা লিখে দিব না, জাস্ট আমি ম্যাথটা দেখাই দিতেছি। এই নিয়মটা আমরা আগে কখনো করি নাই, এখন নতুন করতেছি। নিয়মটা এরকম ছিল, একটা সমীকরণ, এই যে এই সমীকরণটা দেওয়া আছে, -3x² -2xy প্লাস 8y² প্লাস 11x -8y -6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছো। খালি একটা থাকলে উৎপাদকে বিশ্লেষণ করতে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে দুইটা আছে, চলো এই যে দেখো, x আছে, y আছে। তো আমি প্রথমবার কেবল নিব কি, কেবল এক্স সম্বলিত পদগুলো এবং ধ্রুবক পদ নিয়ে পাই। মানে এক্স সম্বলিত পদ ও ধ্রুবক পদ নিয়ে পাই, এক্স সম্বলিত পদ কোনটা কোনটা আছে? -3x² নিলাম, আর এক্সের মান আরেকটা গিয়ে আছে +11x আছে, আর ধ্রুবক পদ হলো -6, -6টাকে নিলাম, এটা নিলাম। এখন এইটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্মটা এরকম যে এটা কত আসে, 3 6 18, 18 হলো 9 2 18, ওই হিসেবে -3x² মিডল টার্ম করতেছি। তুমি ক্যালকুলেটারে চাপ দিয়ে মিডল টার্ম করে নিতে পারো। 9 2 18 প্লাস 9x প্লাস 2x -6। এখন আমি যদি -3x কমন নেই, থাকে কি x -3 থাকতেছে, +2 কমন নিতেছি, x -3 থাকতেছে, আসলো কি -3x + 2 এবং x -3, এটা লিখলাম। এখন আবার কি করব, y সম্বলিত পদ ও ধ্রুবক পদ নিয়ে পাই। y এর সম্বলিত পদ কি আছে? এখন দেখো, এই y সম্বলিত পদ হইলো এই যে 8y² -8y -6, তো ধ্রুবক। এই যে 8y² নিলাম, -8y -6, এই জিনিসটা হলো ধ্রুবক সহ নিলাম আমরা। এখন এটা নেওয়ার পর এখান থেকে কি করতে পারবো,
এই যে প্রত্যেকবার যেইবারই নিতেছি আমরা এইটাকে কিন্তু নিতেছি না 2xy, এটার মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, এই জিনিসটাকে নিবই না, এটাকে নিও না, কিন্তু এটা নিলে কিন্তু আবার অঙ্ক হবে না। তো এটা করলে কীরকম আসতেছে, 6×8 = 48, 4×12 = 48 আসতেছে। আচ্ছা, মিডল টার্ম হলো 8y² - 12y + 4y - 6। তুমি ক্যালকুলেটারে চাপ দিলে তোমার মিডল টার্ম দিয়ে দিবে এমনিতেই। দুইটা থাকলে মানে একটা থাকলে সুন্দর মতো মিডল টার্ম করে ফেলা যায়, এটাও খুব সুন্দর মতো মিডল টার্ম করে ফেলা যাবে, এটা নিয়ে ঝামেলা নেই। তো প্রথমটার মধ্যে থেকে আমি কি কমন নিলাম, 4y কমন নিলাম, থাকতেছে কত 2y - 3 প্লাস 2 কমন নিলাম 2y - 3 থাকতেছে। তাহলে আসতেছে কি 4y + 2 2y - 3 এরকম আসতেছে। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ধ্রুবক পদটা ফাইনাল অ্যান্সার দিব আমরা। দেখো ফাইনাল অ্যান্সারটা কি, এই যে এই রাশিটা দেখতেছি, এই রাশিটার উৎপাদক বের করতে হবে। এটা তো আমি অর্ধেক করে নিয়ে বের করলাম, একবার এক্স নিয়ে করছি, একবার ওয়াই নিয়ে করছি সব। তাইলে পুরোটা যদি বের করতে চাই তখন নিব কি, এই যে দেখো ধ্রুবক পদটা মিলাবো, এটা 2 আছে কোথায়, এইখানেও 2 আছে, তাহলে এই দুইটা সেম হবে। -3 আছে কোথায়, এখানেও -3 আছে, ধ্রুবক পদ যেটা সেম ওই দুটার মানটাকে সেম বসাবো। যেমন দেখো এই প্রথমটার মান এই যে এটা ধ্রুবক পদ যেই দুটায় 2 আছে, এখান থেকে নিলাম -3x নিলাম, এখান থেকে নিলাম +4y, ঠিক আছে, কোথা থেকে নিছি, এখান থেকে নিছি -3x আর এখান থেকে নিছি +4y, দুইটারই ধ্রুবক পদ কি +2 না, এই যে এখানে +2 লিখবো, +2 লিখলাম, প্রথম অংশটুক শেষ, একটা কমা দিলাম। তারপর আসতেছি দ্বিতীয় অংশ, এখান থেকে নিলাম কি আবার এক্স নিব, এখান থেকে কি নিব ওয়াই নিব, এই যে এক্স নিলাম, প্লাসে আসছিল +2y নিলাম, এখানে মাইনাস ছিল জন্য -6 বসাইছি, দেখো মাইনাস ছিল জন্য -6 বসাইছি, প্লাস ছিল জন্য +6 বসাইছি। তো এখান থেকে এক্স নিয়ে আসছি আর এখান থেকে হইলো +2y আসছে, আর দুইটারই ধ্রুবক পদ যেহেতু -3, তাহলে ধ্রুবক পদের মানটা -3 লিখলাম। এই যে যেটা আমরা অ্যান্সার পাইছি এইটাই হলো আমার ফাইনাল অ্যান্সার, এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। এই দুইটারে গুণ করলে অ্যান্সার আসবে কি, এই যে প্রথম যে রাশিটা দেওয়া ছিল এই রাশিটা হলো প্রথম অ্যান্সার আসবে, এইটা। বুঝছো, আজকের জন্য এই পর্যন্তই। এইটা হলো অ্যান্সার আসবে, এইটা আর এইটা গুণ করলে এইটা অ্যান্সার আসবে। এতো ভাঙায় করলাম, একবার এক্স নিলাম আর ধ্রুবক নিলাম, একবার ওয়াই নিলাম ধ্রুবক নিলাম, তারপর দেখলাম কি যখন যেটা ধ্রুবক মিলছে ওই দুইটাকে একসাথে লিখছি, যেটা ধ্রুবক মিলছে ওই দুটাকে একসাথে গুণ করে লিখছি। এখন এই যে টোটাল যেটা বের হয়েছে এইটা এই রাশির জন্য আসছে, শেষ।